কেউ নেই। এখন আর যাই যতটুকুই পেরেছেন, এখন আরো সচেতন হয়ে আর ঘোরাফেরার সুযোগ নাই, আমাদেরকে একটু রেগুলার করতে হবে। আমরা গত ক্লাস পর্যন্ত যে কথা বলেছিলাম যে আমরা ছোট্ট একটা আইন আছে, সেই আইনটাকে শেষ করে দিব। শেষ করার পরে বড়গুলো নিয়ে কথা বলবো, আর এইগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন আইন, যে এই প্রশ্নগুলো আপনি পড়ে আসবেন, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন পড়ে আসবেন এবং সেটা লিখে আমাদের গ্রুপে দিবেন, যাতে করে অন্যজনও দেখে যে আপনার লেখা কেমন হচ্ছে, আমিও যাতে দেখি যে আপনার লেখা কেমন হচ্ছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বললাম। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকের কাজ হচ্ছে আমরা বার কাউন্সিল করবো। আমাদের মোটামুটি সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, কোথা থেকে প্রশ্ন পড়ছে, কোন কোন সেকশন অনুযায়ী আমরা কথা বলেছি এবং আপনারা অনেকেই পড়েছেন, এবং আমরা বিভিন্ন ইনস্টিটিউশন আইনগুলোকে বিভিন্নভাবে রিভিশনে দেওয়ার চেষ্টা করছিলাম। সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো স্পেসিফিকলি যে কোনটা এই বছর সবচেয়ে বেশি প্রয়োজনীয় প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী 5টা প্রশ্ন বা 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আপনাকে পড়তে দিলাম। সেই প্রশ্নটা রিভিশন দিবেন এবং একই সাথে লিখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রেগুলার যেগুলো পড়া হবে, যে সাবজেক্ট প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করবো বা পরের দিন জিজ্ঞেস করার চেষ্টা করবো। আমাদের বার কাউন্সিলের সবচেয়ে বেশি কমন প্রশ্ন যেটা আমি আগেই বলেছিলাম যে যদি সুযোগ পান তাহলে এই প্রশ্নটা পড়ে ফেলবেন। সেই প্রশ্নটা হচ্ছে বার কাউন্সিল কি বা বার কাউন্সিল কাকে বলে, ইহার গঠন এবং বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব। এই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের একেবারে কমন প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন করে। আর একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী আলোচনা করুন। এই দুটো প্রশ্ন গঠন এবং কার্যাবলী থেকে আমাদের প্রশ্ন করে। তো সেই প্রশ্ন তো আছে, বাংলাদেশ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়, এর কার্যাবলী কি, উক্ত ট্রাইব্যুনাল পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কতটুকু সফলকাম আলোচনা করবে। খুবই বেশি প্রশ্ন আসে, বিভিন্ন সময় এটাকে ঘুরা ক্রিয়া বিভিন্ন ভাবে দিয়ে থাকে। এই হলো আমাদের মোটামুটি কমন প্রশ্ন। এছাড়াও পেশাগত সদাচরণের জন্য অর্থাৎ পেশাগত আচরণ বিধি এবং নিয়ম অনুবর্তিতা নিয়ে একটা প্রশ্ন করে, এবং এই পেশাগত আচরণ প্রণালীর উদ্দেশ্য কি ছিল, কেন এটা করা হলো, একজন আইনজীবীর প্রতি একজন ওয়াকিলের কি কি দায়িত্ব আছে, একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিল, কত নম্বর আদেশে কত নম্বর ভিত্তিতে আলোচনা করা হয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো আশা করি বার কাউন্সিল থেকে যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো হুবহু কমন হয়ে যাবে আমার কাছে মনে হয়। তো আমরা কথা না বাড়াই, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পড়ার টেবিলে একেবারে গুটি লেগে বসতে হবে। তাহলে কয় তারিখে পরীক্ষার ডেট দিয়ে দিল? 18 তারিখে না স্যার? 22 তারিখ স্যার। 22 তারিখে ডেট দিয়ে দিল। এর মানে আমাদের হাতে কয়দিন আছে সময়? 45 দিন। 45 দিন। এর মধ্যে আমাদের অনেক কিছুই শেষ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কি আপনারা জানেন? বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এবং কার্যাবলী সম্পর্কে জানেন, বা বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি সেটা যেভাবেই প্রশ্ন করুক না কেন এই প্রশ্নগুলো আসবে। বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী আলোচনা করুন। এই প্রশ্নগুলো রেগুলার আসছে। একটা প্রশ্ন গত বছর 23 সালে একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানের, যিনি চেয়ারম্যান আছেন, তার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আছেন,
তার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করব। এখান থেকে আরেকটা প্রশ্ন এরকম করতে পারে, বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে কিনা, কেন অভিভাবক বলা যায়, এটা একটা প্রশ্ন। তাহলে দুইটা বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন কি, এইটা আমরা যেমন জানবো। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী, সেগুলো সম্পর্কে জানবো, এবং গঠন কার্যাবলীর মধ্যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান কি কি কাজ করে সে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 3 হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এনরোলমেন্ট কমিটির কাজ কি বা গঠন বা কার্যাবলী আলোচনা করব খুব সুন্দরভাবে। এনরোলমেন্ট কমিটির গঠন আমরা একেবারে ইজিলি জানি। মোট পাঁচজন সদস্য নিয়ে বাংলাদেশ এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটি গঠিত হয়, সেটা তো আপনারা জানেন। একজন চেয়ারম্যান থাকেন এবং 4 জন সদস্য থাকেন। তারা কি কি কাজ করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং আশা করি আমাদের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাব। তো আমরা যদি বলি বাংলাদেশ বার কাউন্সিল, এমনি কিন্তু আমরা অলরেডি জানি যে বাংলাদেশ বার কাউন্সিল কি। বাংলাদেশে বিভিন্ন প্রকার যে বার অ্যাসোসিয়েশন আছে সেটা কি, সেটা আমরা জানি। মুখে মুখে আমরা জানি যে বাংলাদেশ বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই শব্দটাকে বলা হয় বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা সরকারের কিন্তু। তাহলে আমাদের কি পয়েন্ট হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল সরকারের একটা সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের আইনজীবীদের পেশার জন্য প্রয়োজনীয় কি কি কাজ করে, বাংলাদেশের সমগ্র বাংলাদেশের আইনজীবীদের জন্য আইন পেশার জন্য বাংলাদেশের সমগ্র বাংলাদেশের আইনজীবীদের আইন পেশার জন্য প্রয়োজনীয় নিবন্ধন। প্রথমে আপনারা পরীক্ষা দিচ্ছেন, নিবন্ধন করছেন, তালিকাভুক্তকরণ করছে, তাহলে প্রথমে নিবন্ধন করছে, নিবন্ধন হওয়ার পরে তাদেরকে তালিকাভুক্তকরণ করছে, তাদের যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণ করছে, কে পরীক্ষা দিতে পারবে কে পরীক্ষা দিতে পারবে না সেটা নির্ধারণ করছে, এবং বাংলাদেশ বার কাউন্সিলের যে সদস্য আছেন তাদের আচরণ বিধি প্রণয়ন এবং আচরণ বিধি অমান্য করলে বাংলাদেশ বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মতন ব্যবস্থা গ্রহণ করছেন, তাই না? সুতরাং বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডিন্যান্স 1972 দ্বারা গঠিত হয়। এখানে বার কাউন্সিল বলতে 2 এর খতে সংজ্ঞায়িত করা হয়েছে একেবারে সুন্দরভাবে, যে 2 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে বার কাউন্সিল বলতে এই আদেশের গঠিত বার কাউন্সিলকে বোঝানো হয়। এতটুকু কথা বলেছে, বাট আমরা যদি 3 নম্বর অনুচ্ছেদ দেখি সেখানে সুস্পষ্ট ভাবে বলেছে যে একটি বার কাউন্সিল গঠিত হবে বাংলাদেশ বার কাউন্সিল নামে, যেটা পরিচিত হবে। এবং 3 2 বলা হয়েছে বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে এবং সাধারণ শিল্পকর থাকবে। স্থাবর সম্পত্তি পারচেজ করা, বর্জন করা, চুক্তি করার ক্ষমতা থাকবে এবং মামলা করতে পারবে এবং তার বিরুদ্ধে মামলা করা যাবে। তো আমরা বার কাউন্সিলের প্রশ্নটা একেবারে কমন প্রশ্ন কিন্তু আসবে, এটা বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কি, বাংলাদেশ বার কাউন্সিল কাকে বলে। যে কোনো প্রশ্নের সাথে সামনে এই প্রশ্নটা লাগাই দিবে, বাংলাদেশ বার কাউন্সিল কাকে বলে। বাংলাদেশ বার কাউন্সিল যে কোনো একটা ভাবে বলতে পারে। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কি, পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিল কে গঠিত হয়, বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী কি। আমরা যদি সংজ্ঞাটা দেখি, এই সংজ্ঞার মধ্যেই বাংলাদেশ বার কাউন্সিলের যে কাজ সব চলে আসে। প্রথম কথাই আমরা বললাম যে তালিকা প্রস্তুত করে এবং আইনজীবীদের মধ্যে কি করবে, আইনজীবীদের অ্যাডভোকেট তালিকায় করে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা এবং তাদের সেই উদ্দেশ্যে গিয়ে পরীক্ষায় গ্রহণ করা, তালিকা হতে অ্যাডভোকেট বরখাস্ত করা, আইনজীবী তালিকা প্রস্তুত, সংরক্ষণ, পেশাগত সদাচরণ এবং তা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার এবং সুযোগ সুবিধা রক্ষা করা, বার কাউন্সিলের একটা তফসিল আছে, সেই তফসিলে বিনিয়োগ করা, সদস্যের জন্য নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই অনুযায়ী বিধি প্রণয়ন করে আইন শিক্ষা যে সমস্ত আইনগুলো শিক্ষা আছে সেগুলোকে পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে আইন শিক্ষার মান উন্নয়ন করা এবং কল্পিত
এই আদেশে অর্পিত সকল কার্য সম্পদ। যদি আপনার সংখ্যাটা ভালোভাবে দেখেন, আমার কাছে মনে হয় না যে বার কাউন্সিল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে। তাহলে বার কাউন্সিল যখনই দেখবেন তখনই কিন্তু আপনাকে লিখতে হবে দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিলস অর্ডিন্যান্স বা বার কাউন্সিল আদেশ 1972 দ্বারা গঠিত একটা প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই শব্দটা যখন লিখবেন তখন নজরে পড়ে যাবেন যে বার কাউন্সিল অলরেডি বলেছে যার কাজ হলো আইনজীবী আইন পেশার জন্য প্রয়োজনীয় নিবন্ধন তালিকাকরণ, যোগ্যতা নির্ধারণ, অযোগ্যতা নির্ধারণ। আমরা তো এমনি বলতে পারি, তাহলে কি আপনারা করছেন? নিবন্ধনের ব্যবস্থা করছে, সে তালিকাভুক্ত করছে কারা যোগ্য প্রার্থী, কারা অযোগ্য প্রার্থী, তাদেরকে নির্ধারণ করছে। আইনজীবীদের অসদাচরণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আমাদের বার কাউন্সিল ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তাই না? তাহলে সদাচরণের জন্য এবং অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এরপরে আমরা বলছি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাই না? নির্বাচন গ্রহণ করছে। এগুলোই হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের কাজ। এবং বাংলাদেশ বার কাউন্সিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 3-2, বাংলাদেশ বার কাউন্সিল একটা যৌথ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে, একটা সিলমোহর থাকবে, অর্থাৎ কৃত্রিম ব্যক্তি সত্তা হিসেবে কাজ করে, যার নিজস্ব সিলমোহর থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি পারচেজ করতে পারে, সে কারোর বিরুদ্ধে মামলা করতে পারে, কেউ আবার তার বিরুদ্ধে মামলা করতে পারে। এটাই হলো বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল নিয়ে প্রশ্ন হলে সুন্দরভাবে, এই প্রশ্নটা যেহেতু কমন প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। আর বার অ্যাসোসিয়েশন কি আপনারা তো জানেন, এটাও বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বাংলাদেশ বার কাউন্সিল, দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডিন্যান্স 1972 2 এর বিবিতে আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে বোঝানো হয়। বাংলাদেশ বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, এটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়। বার কাউন্সিল তো আমরা বুঝলাম, বার অ্যাসোসিয়েশনটা বাংলাদেশে দুই ধরনের বার অ্যাসোসিয়েশন থাকে। একটাকে বলা হয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এইটা একটা। আর একটাকে বলা হয় লোকাল বার অ্যাসোসিয়েশন। লোকাল বার অ্যাসোসিয়েশন মানে ঢাকা বার একটা লোকাল বার অ্যাসোসিয়েশন, গাজীপুর একটা লোকাল বার অ্যাসোসিয়েশন, গাইবান্ধা একটা লোকাল বার অ্যাসোসিয়েশন, তারপরে একেবারে 64টা জেলায় যতগুলো বার আছে সেগুলোকে লোকাল বার অ্যাসোসিয়েশন বলা হয়। সেই লোকাল বার অ্যাসোসিয়েশনটা তৈরি হয় 2 এর বিবিতে। খুব ইম্পর্টেন্ট কথা। সুতরাং আপনাকে প্রশ্ন আসতেই পারে, বার কাউন্সিল কাকে বলে, বার অ্যাসোসিয়েশন কাকে বলে। এটা যদি আপনি না বোঝেন তাহলে খুব কঠিন হয়ে যাবে। এবং বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি? 2012 সালে একটা প্রশ্ন এসেছিল, হঠাৎ করে একটা কথা আসতেই পারে, তাহলে বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেশের বার কাউন্সিল কিন্তু একটা, আর বার অ্যাসোসিয়েশন হচ্ছে অনেকগুলো, প্রত্যেকটি জেলায় জেলায় একটা করে বার অ্যাসোসিয়েশন আছে, তাই না? যে কথা আমরা বললাম, বার কাউন্সিল দেশের সকল আইনজীবী সমন্বয়ে গঠিত হয়, কিন্তু বার অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলায় স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত হয়। বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, অপরদিকে বার অ্যাসোসিয়েশন হচ্ছে সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না। বার কাউন্সিলের মোট 15 জন সদস্য সংখ্যা থাকে, আর বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি বার অ্যাসোসিয়েশনের নিজস্ব যে সংবিধান থাকে সেই সংবিধানের সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ঢাকা বারে 34 জন মেম্বার হয়, গাজীপুর বারে কতজন হয় তার ঠিক ঠিকানা নাই। তো প্রত্যেকটি বারে ভিন্ন ভিন্ন যে সংবিধান আছে সেইভাবে কিন্তু হয়। একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলের মেয়াদ থাকে মাত্র 3 বছর, আর বার অ্যাসোসিয়েশনের সব সময় মেয়াদ থাকে কিন্তু 1 বছর। প্রত্যেক বছরই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়, কিন্তু বার কাউন্সিলের নির্বাচন হয় 3 বছর পর পর। বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী দেশের সকল আইনজীবীদের জন্য হয়, আর বার অ্যাসোসিয়েশন শুধুমাত্র ওই এলাকার ওই সদস্যভুক্ত কাজ যারা সদস্যভুক্ত তাদের মধ্যেই হয়। বার কাউন্সিলের সনদ প্রদান করে থাকে, কিন্তু বার অ্যাসোসিয়েশনের কোন সনদ কিন্তু প্রদান করেন না, সনদ প্রদান করেন না। তবে এই বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে মূল কথা হচ্ছে লোকাল বার থেকে আপনাকে লোকাল একটা সনদ দিতে পারে, কিন্তু বারের সনদ মানে বাংলাদেশ আইনজীবী হওয়ার জন্য যে সনদ শুধুমাত্র বার কাউন্সিলে দিতে পারে, অন্য কোনো সংস্থা কিন্তু সেই ক্ষমতা
নাই। তো এমনি জেনে রাখলেন এই প্রশ্নগুলো আসে না, বাট হঠাৎ করে এসে গেল, আপনাকে তো লিখতে হবে, তাই না ভাইয়া? আমি যে কথা বলছি যে পাস করার মূল তত্ত্ব, যে কয়েকজন পরীক্ষা দিবেন সবাই পাস করবেন, আমি বলছি যে সবাই পাস করবেন, এই কথার সাথে মিলিয়ে দেখেন। তবে আপনার কাজ হলো প্রত্যেকটি প্রশ্ন অ্যান্সার করে আসা, প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে অ্যান্সার করে আসা। আপনাকে একটু কম জানা থাকলেও প্রশ্ন কোনোভাবে যদি ছেড়ে দিয়ে আসেন, পাস করতে পারবেন না। যদি প্রশ্ন ছেড়ে দিয়ে আসেন পাস করা ভেরি মাচ ডিফিকাল্ট হয়ে যাবে, আপনাকে প্রশ্নের অ্যান্সার করতেই হবে। সেই জন্য অনেক সময় দেখা যায় যে কিছু অংশ, যে কথা বলছি যে একটা প্রশ্ন শুধুমাত্র একটা প্রশ্ন না, সেই প্রশ্ন থেকে দুই তিনটা প্রশ্ন থাকে। বার কাউন্সিল কি, এতটুকু প্রশ্ন আপনার উত্তর জানেন, বাট বার অ্যাসোসিয়েশন সম্পর্কে জানেন না, তাহলে উত্তরটা দেওয়া কঠিন হয়ে গেল। তো আপনার এটাকে একটু স্পষ্ট ধারণা থাকলে যে বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশন কি, সেটা যদি আপনার একটু ধারণা থাকে, তাহলে আপনি ইজিলি সেটা কিন্তু অ্যান্সার করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বলি যে আমি যখন কথা বলি মনোযোগ দিয়ে শোনেন, কি বলছি সেটা একটু বোঝার চেষ্টা করেন, মাথায় নিয়ে ফেলেন। সবগুলো প্রশ্নই যে আমি যেগুলো পড়াচ্ছি সবগুলো, তারপরেও কিন্তু আমি বলে বলে দিচ্ছি ভাইয়া এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেগুলার প্রশ্ন আসছে। আমি স্পেসিফিক লিমিটেশন অ্যাক্ট যখন পড়াচ্ছি তখন আমি বলে দিয়েছি, স্পেসিফিক লিমিট অ্যাক্ট যখন পড়ছি তখন বলে দিয়েছি এই এই সেকশনগুলো পড়বেন, এই সেকশন থেকে এই প্রশ্ন পড়বেন, এভাবে পর্যন্ত বলে দিচ্ছি। তারপরেও পড়ানোর সময় অতিরিক্ত কথা বলছি কেন? কারণ হলো কোনো সময় যদি বিপদে পড়ে যান, আপনাকে সেটা ব্যবহার করতে হবে। সুতরাং পাস আপনাকে করতে হবে, এই প্রত্যয় ব্যক্ত সবসময় থাকতে হবে, কোনোভাবেই ঠিক আছে পাস করবো না, কি হয় না হয়। আবারও আজকে থেকে যেহেতু নতুন করে সার্কুলার চলে আসছে, প্রত্যেক জনকে বলবো আমি গুনে গুনে, সবাইকে গুনে গুনে চাই যে আপনার রিটেনের কিভাবে লিখছেন সেটা আমার সাথে শেয়ার করা, গ্রুপে শেয়ার করা, আপনার অবস্থা কি, আপনি কিভাবে লিখছেন, বই দেখে লেখেন, এটা কোনো আপত্তি নাই, বাট আপনার লেখার ধরন কি প্রত্যেক দিন আপনি লিখবেন, এইটা হচ্ছে আপনার কাছে আমার নিবেদন। তো আমরা বার কাউন্সিল জানলাম, বার অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু কথা জানলাম। আমাদের একেবারে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই হলো বাংলাদেশ বার কাউন্সিল কিভাবে গঠিত হয়। বাংলাদেশ বার কাউন্সিল যে গঠিত হয় সেই বিষয় সম্পর্কে অনুচ্ছেদ 5-এ বলা আছে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে মোট 15 জন সদস্য সংখ্যা, মোট 15 জন সদস্য, এগুলো আপনাদের জানা। তারপরেও আপনাকে একটু ভালোভাবে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন লিখবেন, তারপর লিখবেন সদস্য সংখ্যা, বাংলাদেশ বার কাউন্সিল কিভাবে গঠিত হবে। বাংলাদেশ বার কাউন্সিলের মোট 5-1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মোট 15 জন সদস্য নিয়ে গঠিত হয় বাংলাদেশ বার কাউন্সিল। তার মধ্যে 14 জন অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আসে, একজন থাকেন পদাধিকার বলে, যিনি হন চেয়ারম্যান, যাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, উনি হন সবসময় চেয়ারম্যান। এটা বাংলাদেশ বার কাউন্সিলের এইভাবে গঠিত হয়। পদাধিকার বলে চেয়ারম্যান কে থাকবেন, পদাধিকার বলে একজন সদস্য থাকবেন, যিনি থাকবেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। জি জি, তাহলে পদাধিকার বলে যিনি থাকবেন তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তারপর নির্বাচিত সদস্যের সংখ্যা বলবেন। নির্বাচিত সদস্যের সংখ্যাকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে আঞ্চলিক সদস্যের সংখ্যা, আর একটা হচ্ছে সাধারণ সদস্যের সংখ্যা। নির্বাচিত আঞ্চলিক সদস্যের সংখ্যা কারা? প্রত্যেকটি 64টা জেলাকে 7টা অঞ্চলে বিভক্ত করা হয়। ধরেন রংপুর, বগুড়া, রাজশাহী, তারপরে জয়পুরহাট, এরকম কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে ধরেন একটা অঞ্চল গঠিত করলো, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে দেয় এই এই অঞ্চল মিলে মোট 7টা অঞ্চলে, সারা বাংলাদেশকে 7টা অঞ্চলে বিভক্ত করে। এই 7টা অঞ্চল থেকে নির্বাচিত প্রতিনিধি যায় বাংলাদেশ বার কাউন্সিলে প্রতিনিধিত্ব করে। আর একটা হচ্ছে সাধারণ সংখ্যা, সারা বাংলাদেশে আইনজীবীদের মধ্যে থেকে 7 জন নির্বাচিত হয়। তাহলে দুই ভাগে বিভক্ত, একটা আঞ্চলিক ভাবে আপনি নির্বাচিত হবেন, আর একটা হচ্ছে সমগ্র আইনজীবীদের মধ্যে থেকে নির্বাচিত হবে। তবে অপেক্ষাকৃত সাধারণ সদস্য যারা, আঞ্চলিক না হয়ে যারা সাধারণ সদস্য অর্থাৎ সারা বাংলাদেশের আইনজীবীদেরকে নিয়ে যারা নির্বাচন করেন, তারা হচ্ছে খুব প্রভাবশালী আইনজীবী হন। কেমন প্রভাবশালী আইনজীবী হন? আমি অঞ্চলিক ভিত্তিক দাঁড়াই নেই, সারা বাংলাদেশে দাঁড়াইছি। এর মানে প্রধানমন্ত্রী নির্বাচনের চেয়েও কঠিন। প্রধানমন্ত্রীও তো একটা এলাকা ভিত্তিক নির্বাচন করে, তাই না? দেন তারা যে নির্বাচন করেছে তার বগুড়া অঞ্চল আর গুলশান, ঢাকা গুলশান, তো উনি আঞ্চলিক ভিত্তিক। কিন্তু একজন আইনজীবী যখন সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচন করবেন, উনি 64টি জেলার ভোট ওনাকে পেতে হবে। তবে এই বিষয়টা খুবই সহজ সরল,
সেটা হচ্ছে খুব বেশি ভোট পাইতে হয় না, কারণ আইনজীবীরা এত বেশি ভোট দেন না। মোটামুটি আমার হিসাব অনুযায়ী যদি একজন ব্যক্তি 5,000 বা 6,000 বা 7,000 ভোট পেয়ে যান, তাহলে সে নির্বাচিত হয়ে যায়। তো এই হচ্ছে সারা বাংলাদেশের আইনজীবীদের স্যার একটু প্রশ্ন আছে স্যার, সারা বাংলাদেশের আইনজীবীদের 7 জন নির্বাচিত হবে, তা ওগুলো আবার ভোট গুলো দিবে কোথায় গিয়ে স্যার? ঢাকাতে গিয়ে দিবে না যে যার পারে সেখানেই সেখানে দিবে স্যার? ওইটা আবার কাউন্ট হবে ওখানে যা ঢাকা দিয়া যায় নাকি? এখান থেকে রেজাল্ট পাঠিয়ে দিবে, তখন সারা ঢাকাতে বার কাউন্সিলে যে এটা প্রকাশিত হবে। ও আচ্ছা, জি স্যার, ওইটা আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে ভোটটা হয় সারা বাংলাদেশের আইনজীবী, ওইভাবে হয়। আর আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনে যে স্যার 7 জন যে নির্বাচিত, ওগুলা তো ওই যে 7টা অঞ্চলে বিভক্ত, 7টা অঞ্চলে একজন করে ওই অঞ্চলে যে আইনজীবীগুলো আছে সবাই ভোট দিয়ে একজন নির্বাচিত করবে, তাই না স্যার? জি জি জি। ধরেন বগুড়া থেকে একজন দাঁড়ালো, রংপুর থেকে একজন দাঁড়ালো, কথার কথা। জি স্যার। আর ধরেন রাজশাহী থেকে কেউ দাঁড়ালো, ধরেন 3 জন দাঁড়াইলো, এই 3 জনের সারা এই বগুড়া অঞ্চলের লোকজন, রংপুরের, রাজশাহী, এরা ভোট দিবে আঞ্চলিক ভিত্তিক। এর মধ্যে যিনি ফার্স্ট হবেন তিনি হবেন হচ্ছে আঞ্চলিক ভিত্তিক। ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার বিষয়টা। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলকে যদি আপনি গঠন করেন, প্রথমত আপনি বাংলাদেশ বার কাউন্সিল কয়জন সদস্য নিয়ে গঠিত সেটা দিবেন, পদাধিকার বলে কে সদস্য সেটা দিবেন, অন্যান্য সদস্য নির্বাচন কিভাবে হয় আঞ্চলিক ভিত্তিতে একটা পয়েন্ট দিবেন, নির্বাচিত সদস্যের সংখ্যা, সাধারণ নির্বাচিত সদস্য, সাধারণ সদস্যের সংখ্যা, নির্বাচিত আঞ্চলিক সদস্যের সংখ্যা, বাংলাদেশ বার কাউন্সিলের পদ যে বন্টন হয় সেগুলো আবার কিভাবে হয়, বাংলাদেশ বার কাউন্সিল পদ কিভাবে গঠিত হয়। বাংলাদেশ বার কাউন্সিলের একজন সভাপতি থাকে, সেটা তো আমরা জানলামই, আর একজন সহ সভাপতি থাকে। অনুচ্ছেদ 6 অনুযায়ী আমাদের বাংলাদেশ বার কাউন্সিলে একজন সভাপতি থাকবেন, একজন তার সহ সভাপতি থাকবেন। পদাধিকার বাংলা বলে আমরা তো জানি অ্যাটর্নি জেনারেল সভাপতি হবেন, এবং আরেকজন নির্বাচিত, এই যে 14 জন আছে তাদের মধ্যে থেকে একজন সহ সভাপতি নির্বাচিত হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা বললাম একেবারে খুব সহজ প্রশ্ন, একবার দেখি আপনারা লিখতে পারবেন। আমি শিওর যদি আপনি সুন্দরভাবে একবার দেখেন, আমার কথাগুলো একবার শুনেন, ইনশাআল্লাহ লিখতে পারবেন একবারেই, আমার কাছে বিলীন হয়। কিন্তু আপনাকে আগে বুঝে নিতে হবে বাংলাদেশ বার কাউন্সিলটা কিভাবে গঠিত হচ্ছে। বাংলাদেশ বার কাউন্সিলটা গঠিত হচ্ছে তাহলে 15 জন সদস্য সংখ্যা দিয়ে, তাই না? এটা একটা গেল। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যের সংখ্যা কিভাবে নির্বাচিত হয়? আপনি দিলেন একটা সাধারণ পদাধিকার বলে একটি, তারপরে সাধারণ সদস্যের সংখ্যা, আর নির্বাচিত সাধারণ সদস্যের সংখ্যা, আর আপনার হচ্ছে নির্বাচিত আঞ্চলিক সদস্যের সংখ্যা। তাহলে সদস্য সংখ্যা বা কারা কিভাবে হচ্ছে সেগুলো দিয়ে দিলেন। এরপরে আবার সদস্য সংখ্যার দায়িত্ব বন্টন দুইভাবে হয়, একটা হচ্ছে আর্টিকেল 6 অনুযায়ী একজন সভাপতি থাকেন, আর একটা হচ্ছে সহ সভাপতি নির্বাচিত হয়। তাহলে শেষ হয়ে গেল। এখন বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলীটা কি, যে কথা অলরেডি সংজ্ঞাতে আমরা বলে ফেললাম, যে বাংলাদেশ বার কাউন্সিল কি করে, পরীক্ষা গ্রহণ করে, এটি তো দরকার। অর্থাৎ তালিকাভুক্ত কোন ব্যক্তিকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করবে এবং তাদের সেই অন্তর্ভুক্ত করার জন্য পরীক্ষা গ্রহণ করবে, তাই না? তাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে কি করবে, যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ করবে, তাদের পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করবে, পেশাগত অসদাচরণ হলে তাদের শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে, তালিকাভুক্ত আইনজীবীদের সুযোগ সুবিধার স্বার্থ রক্ষা করবে, এবং সদস্য সংখ্যা নির্বাচন। আচ্ছা, 35 পার হয়ে গেছে কত জনের? জি স্যার। স্যার আমার 35 পার হয়েছে স্যার। 35 পার হয় নাই কত জনের? 35 পার হয় নাই, আরো 2 বছর আছে 35 পার হওয়ার। স্যার আমার মাত্র 32 বছর স্যার। ওকে, 35 পার হলে একটা বেকায়দা আছে। তখন কি আমরা ভোট দিতে পারবো না স্যার? সাধারণ না, নির্বাচনে ভোট দিতে পারবেন, ভোট দিতে পারবেন, সবই ঠিক আছে। বাংলাদেশ বার কাউন্সিলের
বিশেষ করে সুপ্রিম কোর্ট পারেন, লোকাল বারগুলো না, সুপ্রিম কোর্ট পারেন, একটা নিয়ম চালু আছে। এই নিয়মটা হলো যারা 35 বছরের নিচে আইনজীবী হয় তাদের এই যে এত টাকার, যদি আমি কালকের হিসাব দিই, কালকে একটা মেসেজ যদি ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার কপাল কপাল ভালো। আচ্ছা, যদি কালকের হিসাব দিই, কালকে আসছে আসসালামু আলাইকুম ওকালতনামার ইনকাম লার্নেড মেম্বার্স হলে আপনার বড় প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন থেকেই আমরা অনেকগুলো প্রশ্ন পাবো। আমি প্রশ্ন করেছিলাম বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন কি, বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্যটা কি, বাংলাদেশ বার কাউন্সিল কিভাবে গঠিত হয় সে কথা বললাম, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের কাজগুলো, বাংলাদেশ বার কাউন্সিলের কাজগুলো কি সেটাও আমরা বলার চেষ্টা করলাম। আমি বলছি যে একবার দেখবেন, আমি বলছি যে একবার, হ্যাঁ স্যার, স্যার আপনি স্যার যেটা বললেন স্যার, এটা কি মানে 35 বছরের মধ্যে সুপ্রিম কোর্টে এনরোল হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য না সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি। তো বাংলাদেশ বার কাউন্সিলের যে কার্যাবলী, তাহলে সংজ্ঞাটা যদি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, অন্তত পক্ষে 7টা কাজ আপনি লিখতেই পারবেন। তো আমরা যখন বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত পরীক্ষা দিচ্ছি, তাহলে এই কথা আমার মনেই থাকবে যে অ্যাডভোকেট তালিকায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার জন্য অনুচ্ছেদ 10 কিন্তু কার্যাবলী আছে যে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার জন্য কি করবেন, ওনারা পরীক্ষা গ্রহণ করবেন এবং তালিকা হতে অ্যাডভোকেট, যারা অ্যাডভোকেট হয়ে গেছেন তারা যদি কোনো অন্যায় করে তাদেরকে বহিষ্কার করবেন, তাই না? তালিকা প্রস্তুত করে তার সংরক্ষণ করবেন, তাদের পেশাগত আচার আচরণ নিয়ন্ত্রণ করবেন, তাদের পেশাগত আচরণে যদি অসৎ আচরণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আইনজীবীদের সুযোগ সুবিধা, স্বার্থ স্বার্থ দেখবেন, বার কাউন্সিলের বার কাউন্সিলের যে তফসিল আছে সেটা বিনিয়োগ করবেন বিভিন্ন জায়গায়, কমিটি নির্বাচন অনুষ্ঠান করবেন, যে কথা বললাম, আইন এবং শিক্ষা কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শ করে কিভাবে আইন শিক্ষাকে মান উন্নয়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের কাজ। তো আর্টিকেল একেবারে সংজ্ঞার ক্ষেত্রে দুটি আর্টিকেল আমাদের মনে রাখতে হচ্ছে, 2 খ এবং 2 খ খ। আর একটা হচ্ছে 3 নম্বর আর্টিকেল মনে রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশ বার কাউন্সিল কি, কিভাবে গঠিত হয় সেই সম্পর্কে, বাংলাদেশ বার কাউন্সিল কি সেই সম্পর্কে বলেছে। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন সম্পর্কে 5 নম্বর আর্টিকেলে বলা আছে এবং এই সদস্য বন্টনের ক্ষেত্রে 6 নম্বর আর্টিকেলে বলা আছে দুইজন, একজন সভাপতি হবেন, একজন সহ সভাপতি হবেন, এবং বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী আছে 10 নম্বর আর্টিকেলে। তো এইটা হচ্ছে একটা প্রশ্ন, যে কথা বললাম এতক্ষণ, যে কথাগুলো বললাম একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকে একটা প্রশ্ন আপনাকে অবশ্যই আসার সম্ভাবনা খুবই বেশি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে, যে প্রশ্নটা হলো বাংলাদেশ বার কাউন্সিলের, এই প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে এবছর কেমন যেন মনে হচ্ছে যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ অলরেডি বিভিন্ন প্রশ্ন আসছে, এই প্রশ্নটা একটু কম আসা শুরু হয়েছে। তালিকাভুক্ত অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির ভূমিকা কি, বা এনরোলমেন্ট কমিটি কিভাবে গঠিত হয়, এনরোলমেন্ট কমিটির কাজ কি, ভূমিকা বা কাজ কি, এরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা বাংলাদেশ বার কাউন্সিলের যে নিবন্ধন কমিটির কথা আমরা বলছি, সেই নিবন্ধন কমিটির সম্পর্কে আমরা একটু আলোচনা করি এবং নিবন্ধন কমিটি কি কিভাবে হয় সেগুলো আমরা দেখি। নিবন্ধন কমিটি তো আপনারা জানেন, নিবন্ধন কমিটিটা হচ্ছে আপনাদের যারা পরীক্ষা নেবেন এই একটা কমিটি গঠিত হয়, সেই কমিটিটাকে বলা হয় নিবন্ধন কমিটি। এই নিবন্ধন কমিটি সম্পর্কে 11 খ আর্টিকেল 11 খতে আলোচনা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। লিগ্যাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল 1972 মোট 4টা কমিটি গঠিত হয়। এই কমিটির মধ্যে একটা কমিটি হচ্ছে নিবন্ধন কমিটি, যেটা আর্টিকেল 11 খতে আলোচনা করা হয়েছে, আপনারা জানেন। এই লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল 1972 11 ক সাথে 11 খ যুক্ত করা হয়েছে প্রাক্তন 2003 সালে আমাদের এই যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। যাই হোক, সেখানে মোট এনরোলমেন্ট কমিটিতে বা নিবন্ধন কমিটিতে মোট সদস্য সংখ্যা থাকে 5 জন। এই 5 জনের মধ্যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন নিবন্ধন কমিটির সভাপতি হন এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি থাকেন, অ্যাটর্নি জেনারেল থাকেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্যে নির্বাচিত একজন সদস্য থাকেন। তো 2টা সদস্য আমরা পাচ্ছি,
বাংলাদেশ বার কাউন্সিল থেকে, একজন হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল, নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে একজন, এই দুজন। আর প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি থাকেন এবং প্রধান বিচারপতি মনোনীত, অবশ্যই আপনাকে শব্দটা লিখতে হবে যে প্রধান বিচারপতি মনোনীত দুজন হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকবেন। এই হচ্ছে আমাদের নিবন্ধন কমিটি গঠিত হয়। নিবন্ধন কমিটি সম্পর্কে বলতে গেলে 11 ফাঁক চলে আসতে হবে, আপনাকে আর্টিকেল যুক্ত করতে হবে এবং এই নিবন্ধন কমিটির কাজটা সেই কাজটা আমাদের একটু দেখতে হবে। 11 2 নম্বর অনুচ্ছেদে আমাদের এনরোলমেন্ট কমিটি যে কাজ সেটা বলেছে এবং 60 ক অনুচ্ছেদে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার জন্য আমাদের কি করবে, এমসিকিউ এবং লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। অর্থাৎ 60 খাতে বলা হয়েছে আবেদনকারী যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং এনরোলমেন্ট কমিটি সেই মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে এনরোলমেন্টের প্রার্থীর দরখাস্ত মঞ্জুর হবে, সে একজন অ্যাডভোকেট হিসেবে পরিগণিত হবে। সো এর যদি কাজ বলে তাহলে আপনাকে অনুচ্ছেদ কত বলতে হচ্ছে, 11 খাতে আলোচনা করা হচ্ছে এবং একজন অ্যাডভোকেটের কিভাবে পরীক্ষা নেওয়া হয় সেটা 60 খাতে বলা হচ্ছে। সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিবন্ধন কমিটি কি, নিবন্ধন কমিটির কাজ কি, নিবন্ধন সব কমিটির সদস্য সংখ্যা বা কমিটি কিভাবে গঠিত হয় আলোচনা করুন, এরকম একটা প্রশ্ন আপনাকে আসতেই পারে। আর বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশন সম্পর্কে আমরা বলেছি, আমরা এখান থেকে প্রশ্ন পাবো। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটাও আমাদের বিভিন্ন সময় আসে। সেই প্রশ্নটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল কি। এই প্রশ্নটা আমরা করব এবং বারবার আসে বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের কার্যাবলীটা কিভাবে কি, এবং বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের কি কি করতে পারে, সাজামূলক ব্যবস্থা কি করতে পারে এবং এর বিরুদ্ধে আমরা কি করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে যে 3টা প্রশ্নের কথা বললাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন এখান থেকেই আপনি পেয়ে যাবেন হয়তো। The Legal Practitioners Bar Council 1972 ট্রাইব্যুনাল গঠিত বা কার্যাবলী সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের 33 নম্বর আর্টিকেল সম্পর্কে ধারণা নিতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীদের যে পেশাগত সদাচরণ সেগুলো যদি ভঙ্গ হয় তাহলে সেইটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের কি হয়, ট্রাইব্যুনাল গঠিত হয়। সেই ট্রাইব্যুনাল গুলো কি কি, সেই ট্রাইব্যুনাল গুলো যদি আমরা গঠনের কথা বলি তাহলে কত নম্বর আর্টিকেল, 33-এর 1 বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয়। এই 33-এর 1 অনুযায়ী বাংলাদেশ ট্রাইব্যুনালে মোট সদস্য সংখ্যা থাকবে কতজন, মোট 3 জন সদস্য নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে সেটা গঠিত হবে। এই 3 জনের মধ্যে 2 জন হবেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্যদের মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা আর 1 জন হবেন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে, অর্থাৎ আমজনতা আমি আপনি যে অ্যাডভোকেট আছে তাদের মধ্যে থেকে একজন নিবে আর নির্বাচিত 14 জনের মধ্যে যে কোনো 2 জনকে নিবে। এইভাবে 3 জন মিলে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠিত। একেবারে স্পষ্ট ভাবে আপনি এই ধরনের প্রশ্ন আসলে একেবারে জীবন চক্র টাইপের একেবারে খুব সুন্দরভাবে গ্রাফ করে দিবেন যে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল এরকম হয়, এই ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন, একটা দিয়ে দিলেন টান দিয়ে দিলেন অবক, আর একটা দিলেন অবক তবক দিলেন, এরকম একটা গ্রাফ আকারে সুন্দরভাবে আপনি দেখানোর চেষ্টা করবেন, তাহলে আপনার মানটা খুব বেশি এবং সহজেই মনে থাকবে যে আমি এইভাবে প্রশ্নের উত্তর দেব। তো 3 জন সদস্যের মধ্যে তাহলে এই যে 3 জন সদস্য নির্বাচিত হলো ট্রাইব্যুনালের জন্য, এই ট্রাইব্যুনালের 3 জনের মধ্যে 2 জন হচ্ছে নির্বাচিত, ওই যে 14 জন যেটা আছে আঞ্চলিক এবং সাধারণ আইনজীবী, সাধারণ এই 2 জন 14 জনের মধ্যে থেকে 2 জন, আর একজন হচ্ছে বাহির থেকে যারা নির্বাচন করেন নাই, আমি আপনার মতন আইনজীবী তাদের মধ্যে থেকে একজন। এই হচ্ছে মোট 3 জন সদস্য নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। 3 জন সদস্যের মধ্যে যিনি, জি তালাউদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছেন? জি ভালো আছেন তালাউদ্দিন ভাই, অনেকদিন ধরে কথা হয় না আপনার সাথে। স্যার একটু অসুস্থ ছিলাম কয়েকদিন, যার কারণে ক্লাসে উপস্থিত হতে পারি না। স্যার এখানে একটা দেখলাম স্যার ট্রাইব্যুনালের প্রশ্নটা স্যার গতবার দেখছি স্যার আসছে স্যার কমন প্রশ্ন এটা, এমন প্রশ্ন এটা কমন প্রশ্ন, একেবারে প্রত্যেক বছর আসার কমন প্রশ্ন। ট্রাইব্যুনালের গঠন এবং কার্যাবলী প্রশ্ন স্যার গতবার আসছে, একেবারে কমন প্রশ্ন, এই প্রশ্নটা গতবার আসবে, আবারও আসার সম্ভাবনা বেশি, রেগুলার আসে এই প্রশ্ন।
আর ওদিকে স্যার দেখুন কি কমন প্রশ্ন দুটার মধ্যে আইনজীবীদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা ভূমিকা কি ভূমিকা জি স্যার দুটার প্রশ্ন দেখি স্যার চলে আসছে হ্যাঁ বারবার প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোই বারবার আসে। দেখবেন যে যত প্রশ্ন আসে হয়তো বা এবার ঘুরাই দিতে পারে যে বাংলাদেশ ট্রাইব্যুনাল আগে আসছিল গঠন এবং কার্যকরী, বা আপনাকে বললো যে বাংলাদেশ বার কাউন্সিল কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়, আলোচনা করুন। আবার বলতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিলের কি কি বলে দিতে পারেন, অসদাচরণের জন্য বাংলাদেশ বার কাউন্সিল কি কি সাজামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে আলোচনা করুন, প্রতিকার কি আলোচনা করুন। জি স্যার স্যার প্রশ্ন তো স্যার প্রশ্ন যদি স্যার বার কাউন্সিলের প্রশ্ন দিয়ে কি শুরু করা যায়? অনেকে বললো যে কি বার কাউন্সিলের প্রশ্ন দিয়ে শুরু করার জন্য লিখার সময় কোনো সমস্যা নেই, বাংলাদেশ বার কাউন্সিল থেকেও শুরু করতে পারবেন, যেটাই করবেন আপনাকে প্রশ্ন উত্তর সবগুলোই লিখতে হবে। বরঞ্চ আপনি যদি পারেন সেই কাজটা করবেন হচ্ছে রেগুলার প্রশ্ন, ঠিক আছে, সিরিয়ালে লিখবেন। ওই হয় এর নাম আপনার এই এই অনেক সময়, ঠিক আছে, যারা খাতা দেখেন তারা আবার অনেক সময় বিরক্ত হয়, রে হঠাৎ করে গেছে 7 নাম্বারে, আমার কাছে 3 নাম্বারে। মানুষের তো কোন সময় মন মেজাজ খারাপ থাকে আর ভালো থাকে তার তো ঠিক ঠিকানা নাই, তাই না? আর ওখানে যেটা গ্রুপ দেওয়া লাগবে সেটা গ্রুপ ক খ গ সবগুলোই নাকি দেওয়া লাগবে। আবার মনে হ্যাঁ, করেন ওই অবশ্যই। গ্রুপের ক দিলাম, আবার ওই গ্রুপ না দিয়ে আমি অন্য গ্রুপের দিয়ে আরেকবার দিলাম ক, হবে না। ওই গ্রুপের গ, তাহলে ওর সমস্যা হয় নাকি তার? হ্যাঁ, সমস্যা হয়, অত খোঁজাখুঁজি হলেই মেজাজ খারাপ হয়। অতএব যেই গ্রুপ লিখবেন, যে বার কাউন্সিল লিখতে চান তাহলে বার কাউন্সিল সম্পর্ক সুন্দরভাবে লিখবেন। যাই হোক, এই পেশাগত আজ সদাচরণের জন্য তাহলে আমাদের বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হলো। ১৫ জন সদস্যের সংখ্যা থাকলো, ৩ জন সদস্যের সংখ্যা থাকলো, নির্বাচিত 2 জন হলো, আর একজন বাহির থেকে আসলো। এদের মধ্যে একজন চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হয়। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল কখনো এর কিন্তু চেয়ারম্যান হয় না, সদস্যও হবেন না এই ট্রাইব্যুনালের। শুধুমাত্র ট্রাইব্যুনালের সদস্যদের মধ্যে যার সবচেয়ে জ্যেষ্ঠ আইনজীবী, শব্দটা বলা হচ্ছে জ্যেষ্ঠ আইনজীবী, মানে বয়সে বুড়ো এরকম না, আইনজীবী সদস্য যিনি জ্যেষ্ঠ, তিনি হবেন বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। ট্রাইব্যুনালের কাজ কি আপনারা তো জানেনই, বাংলাদেশ ট্রাইব্যুনাল, বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল 34 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাজ হচ্ছে আইনজীবীদের আচরণ বিষয় তদন্ত করে ট্রাইব্যুনালের নির্দেশিত পন্থা অনুসরণ করা এবং ট্রাইব্যুনালে উক্ত মামলা শুনানির জন্য ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ সাক্ষী জবানবন্দি এবং রায় পড়ে শোনানো এর কাজ। অত্র আদেশ অনুযায়ী আরো কিছু বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের যেই সমস্ত ইস্যু থাকে সেগুলো, যেমন কোনো আইনজীবীর আইন চর্চা বাতিল করার আদেশ দিতে পারে, তারপরে হচ্ছে ট্রাইব্যুনালের ন্যায়সঙ্গত কোনো খরচের আদেশ দিতে পারে, যেটা বলা হয় যদি ট্রাইব্যুনাল মনে করেন অ্যাডভোকেট সাধিত অভিযোগ মিথ্যা তাহলে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। খরচ সংক্রান্ত ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত হাইকোর্টের মতন বলবৎ হয়। ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে তার নিকট আবেদন প্রেক্ষিতে ট্রাইব্যুনাল কর্তৃক যে কোনো আদেশ পূর্ণ বিবেচনা করতে পারে। এই হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের বিভিন্ন কাজের কথা বলা হচ্ছে। এখন প্রশ্নটা যে কথা বললাম যে ট্রাইব্যুনাল কি কি সাজা দিতে পারে, প্রশ্ন আসতেই পারে। 33 নম্বর অনুযায়ী যদিও গঠিত হয়, কিন্তু আমাদের 32 নম্বর অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল যদি অসদাচরণের জন্য অভিযুক্ত হন তাহলে কি কি সাজা দিতে পারেন সেই কথা বলেছে। অবশ্যই তার আইনজীবীদের সদস্য স্থগিত রাখতে পারেন, সদস্যপদ বাতিল রাখতে পারেন এবং প্রত্যাহারের নির্দেশ দিতে পারেন। এই 3টা কাজ বাংলাদেশ বার কাউন্সিল করে। তাহলে কি আইন পেশার যে অধিকার সেটাকে স্থগিত, বাতিল এবং প্রত্যাহার করার নির্দেশ দিতে পারে। প্রতিকার সম্পর্কে কথা বলতেই পারে, প্রশ্ন আসতেই পারে প্রতিকার কি। এই প্রতিকার সম্পর্কে যদি বলে বাংলাদেশ বার কাউন্সিলের যে ট্রাইব্যুনালের 2 ধরনের প্রতিকার আছে, হয় আপনি রিভিউ করবেন, না হলে আপিল করবেন। এটা 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি 90 দিনের মধ্যে অবশ্যই হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন এসেছিল, রিভিউ 34 8 নম্বর আটে বলা হয়েছে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে অথবা ট্রাইব্যুনালের নিজ উদ্যোগে অথবা অভিযুক্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ওই আদেশটাকে পূর্ণ বিবেচনা বা রিভিউ করতে হবে, যতটুকু যথার্থ মনে হবে ততটুকু পর্যন্ত পরিবর্তন, পরিমার্জন, প্রত্যাহার করার সুযোগ রয়েছে। সুতরাং আপনাকে প্রশ্ন একভাবে করেছে, এখন ভিন্নভাবে প্রশ্ন করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিলের
অসদাচরের জন্য কি কি সাজা দিতে পারে, প্রতিকার কি আলোচনা করুন। বাংলাদেশ বার কাউন্সিলের সফলতা সম্পর্কে আলোচনা করুন। এরকম প্রশ্ন বাংলাদেশ বার কাউন্সিল কি কি সফলতা অর্জন করেছে সেক্ষেত্রে আলোচনা করুন। তাহলে আপনাকে প্রশ্ন অর্থ যদি জানা থাকে তাহলে যেভাবেই প্রশ্ন করুক না কেন এই প্রশ্নগুলো বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী, তারপরে বাংলাদেশ বার ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী, বার অ্যাসোসিয়েশন কি, বার কাউন্সিল কি, এইগুলো এত প্রশ্ন। এইটাই তো বার কাউন্সিল, এইটা এখন গঠন যদি কার্যাবলী সম্পর্কে যদি না জানে প্রশ্ন কি করবে? প্রশ্ন করার জায়গা আছে? প্রশ্ন করার জায়গা নেই। প্রশ্ন আপনাকে এই ধরনের প্রশ্ন করতেই হবে। বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্ন বেশি নাই, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নগুলো কখনোই বাদ দেওয়া যাচ্ছে না। এনরোলমেন্ট কমিটি গঠন, একটা প্রশ্ন আসে 2022 সালে একটা প্রশ্ন এসেছিল, একজন তালিকাভুক্ত আইনজীবী হতে হলে কি কি শর্ত পালন করতে হয়, এরকম একটা প্রশ্ন এসেছিল। তো আমরা 27 নম্বর অনুচ্ছেদ দেখেছি যে একজন আইনজীবীকে কি কি যোগ্যতা অর্জন করতে হয়। তাকে বাংলাদেশের প্রথমতই তাকে বাংলাদেশের নাগরিক হইতে হয়। নাম্বার 2, তাকে অবশ্যই ন্যূনতম 21 বছর বয়স হতে হয়। নাম্বার 3, আইন বিষয়ে তাকে অবশ্যই কোনো ডিগ্রি থাকতে হবে, সেটা অভ্যন্তরীণ হোক আর বাহিরে হোক। অ্যাডভোকেট পরীক্ষায় পাস করতে হয়, অ্যাডভোকেট পরীক্ষার ফি বা নিবন্ধন ফি দিতে হয়, এবং একজন ব্যক্তি 7 বছর মোক্তার হিসেবে কাজ করেছেন এবং উপরোক্ত শর্ত যদি পূরণ করেন তাহলে তিনিও অ্যাডভোকেট হিসেবে গণ্য হবেন। অন্যান্য শর্তাবলী যেগুলো আছে যে তিনি যদি সরকারি চাকরি হইতে নৈতিকভাবে অবক্ষয় হন তাহলে 2 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আপনাকে কি করবে না, পরীক্ষা দিতে পারবেন না। আর নৈতিকভাবে অবক্ষয় জনিত কোনো অপরাধে যদি দণ্ডিত হন, একটা হলো যদি আপনাকে অপসারণ করে দেওয়া হয় তাহলে 2 বছর, মানে আপনি কোনো অকাম কুকাম করেছেন, আপনাকে সেখান থেকে অপসারণ করে দিয়েছে, মানে আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর যদি আপনার ডাইরেক্ট সাজা হয় যে নৈতিক অবক্ষয়ের জন্য আপনি যেই দণ্ডিত অপরাধ হয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 5 বছর অতিক্রম হইতে হবে। দ্বন্দ্ব খাটার পরে 5 বছর অতিক্রম হওয়ার পরে আপনি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে পারবেন। তো একজন অ্যাডভোকেট হওয়ার জন্য 27 নম্বর অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। 27 নম্বর অনুচ্ছেদ কি কি আছে সে কথা আমরা জানলাম। একেবারে একবার দুইবার পড়বেন, পিলির জন্য এই সমস্ত প্রশ্ন আমাদের পক্ষারে পড়া। দ্যাটস ফাইন। জি আবুল কালাম আজাদ ভাই কিছু বলতে যাচ্ছেন? এই যে নৈতিক অবক্ষয় কোন ধরনের অপরাধ লেখা এই বিষয়টা ঘোর দুর্নীতি, ঘোর দুর্নীতি। নৈতিক অবক্ষয় অনেক ভাবেই দেয়, হ্যাঁ, নৈতিক অবক্ষয় অনেক ভাবেই বিবেচনা করে। এখন যে কোনো অপরাধে যদি ক্রিমিনাল অফেন্স হয় সেটা, এবং আপনি যদি সাজা প্রাপ্ত হন অবশ্যই আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে ক্রিমিনাল অফেন্সে। এখন ক্রিমিনাল অফেন্সের মধ্যে আপনি যা যা করেন নারী ঘটিত কারণেও হইতে পারে। একজন ডাক্তার দেখাইতে গেছি বুঝছেন, হঠাৎ কি বলবো আর, হঠাৎ করে বাম পাশে একটু ব্যথা করে আমার বুকে। ভাবলাম যে আবার কোন লক্ষণ, হার্ট অ্যাটাকের লক্ষণ কিনা। তো গেলাম ডাক্তার দেখাইতে, ডাক্তার আমাকে ইসিজি এবং ইকো করতে দিল। ইকো করতে গেছি দেখে 3টা মহিলা আর একটা পুরুষ হচ্ছে ডাক্তার ওই ইকো করতেছে। তাদের যে, আমি গেছি একজন রোগী মানুষ, হ্যাঁ, যে ব্যথা হলো কেন একটু দেখি, এদের যে গল্প গুজব, আর্জেন্টিনা নাকি ব্রাজিল কে কাকে চা খাওয়ালো কি সমাচার, দেখে তো হতভম্ব হয়ে গেলাম। যেখানে রোগীতে আসছি নাকি চা খাওয়ার, গ্রামের চা টোন দোকানে আসলাম আড্ডাখানায়। ওই এখন ওইটাও অনৈতিক কাজ হতে পারে। ওই অনৈতিক কাজের কারণেও যদি আপনার দণ্ডিত হন তাহলেও বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবেন না। সরকারি চাকরিভুক্ত আপনার ব্যক্তি চরিত্রগত সমস্যার কারণে, আপনি চরিত্রগত সমস্যার কারণেও তো আপনার ই হয়, ক্রিমিনাল অফেন্স হয়, তাই না? তাহলে স্যার সরকারি যারা চাকরিজীবী তারা তো বার কাউন্সিলের পরীক্ষা দেওয়া দিতে পারবে, সমস্যা নাই, দিতে পারবে যদি নৈতিক অবক্ষয় থাকে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তবে আপনাকে সদস্যপদ স্থগিত রাখতে হবে। একই সাথে দুইটা কাজ করতে পারবেন না।
ও আচ্ছা, যদি স্যার সে সনদ পাওয়ার পরে চাকরি ছেড়ে দেয় তখন তো পাইবে স্যার, সরকারি চাকরি হ্যাঁ, যখন resign চাকরি করবে। আছে, তারপরে আপনি অনেকে- সনদ নিয়েছেন, আপনার সদস্যপদটাকে স্থগিত রাখতে পারবেন। মানে আমি আবার যখন চালু করবো তখন চালু হবে, এরকম রাখা যায়। জি স্যার, জি স্যার, অনেকে তো স্যার ওই যে কোম্পানি বা এনজিও কোম্পানি বিভিন্ন যখন বেসরকারি চাকরি করে তখন সনদ হয়, তখন চাকরি রিজাইন করি যেমন ওকালতি করে যেমন স্যার। যেমন হচ্ছে কিছুদিন আগে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন অলরেডি 700 জনের আপনার সদস্যপদ স্থগিত করেছে, কারণ সে সরকারি চাকরি, প্রাইমারি স্কুলে একজন শিক্ষক, সে অ্যাডভোকেট হয়েছে, অমুক অমুক এরকম ভাবে অ্যাডভোকেট হয়েছে। এই এই সমস্ত জায়গাগুলোতে আপনার, হ্যাঁ বলছে তো, তবে আপনি ই করতে পারেন, আপনি যদি ঠিক আছে আইনের সাথে থাকেন, যেমন কোনো কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, আপনি আইন রিলেটেড কাজ করছেন, আপনি কোনো ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার, লিগ্যাল কাজ করছেন, মানে দ্যাট মিন্স হচ্ছে ব্যাংকের মামলা মোকদ্দমা, বা ধরেন হচ্ছে আপনি একটা আর্থিক প্রতিষ্ঠানের, বাংলাদেশ ব্যাংকের আপনার লিগ্যাল সেলে আছে, সেই ক্ষেত্রে আপনি এই লিগ্যাল রিলেটেড হলে আপনার সদস্যপদ স্থগিত থাকবে না। কিন্তু আপনি বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার, কিন্তু আপনি চাকরি করেন হচ্ছে ভূমি ভূমি অফিসে, ওই যে অফিস কাম কম্পিউটার না কি যেন একটা চাকরির নাম আছে, সেই চাকরি করেন, তাহলে তো ভাইয়া আপনার সদস্যপদ থাকবে না, তাই না? তো এই যে, জি, আর আমার আমার যে সিনিয়র স্যার, আমার আগের সিনিয়র একজন ছিল, উনি স্যার আগে সরকারি চাকরি করছিল পুলিশে, এখন দেখা গেল স্যার এই বিএমপি রাম বলে চাকরি হয়েছিল, ওই চাকরিটা আওয়ামী লীগ আসলে নট করে দিছিল। বিএমপি আসার পরে ওই সবার চাকরি আবার বহাল রাখলো স্যার। আমার ওই সিনিয়রের ওকালতি বয়স 12 সালে এনরোল হয়েছে স্যার, এখন উনি এগুলো ছাড়িয়ে ওই সরকারি চাকরি দিয়েছে। ওনার লাইসেন্সের ব্যাপারটা কি হবে স্যার? লাইসেন্স স্থগিত করতে হবে, কিন্তু দেখেন বাংলাদেশে তো আর ওই ডিজিটাল পদ্ধতি নাই যে আপনি এনআইডি দিলে কোথায় কোথায় জব করতেছেন, কি করতেছেন সেটা আইডেন্টিফাই করা সম্ভব না। কেউ যদি গোপন করে কোনো কিছু করে, এটা তো বলা যায়। এখন পর্যন্ত আপনি 10টা বিয়ে করলে বোঝা যায় না যে আপনি কয়টা বিয়ে করছেন? আপনি যদি 10টা বিয়ে করেন সেটা তো আইডেন্টিফাই করা যায় না, কারণ অনলাইন সিস্টেম তো না। বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিয়েছে যে এখন নিবন্ধন সব অনলাইনে হইতে হবে, এনআইডি মারার সাথে সাথে এই বিয়ে আগে কবে করছে কিছু বছর। জি স্যার সবকিছু অনলাইন হলে স্যার এই বিষয়টা অনলাইন হবে না আমার মনে হয়। কোনটা? ওই বিয়ে এইটা স্যার আপনি 10টা বিয়ে করতেছেন তারপরে অনলাইন করতেন, মানুষ জানতেছে। দেখেন একটা সম্পত্তি আপনি পারচেজ করার পরে এই সম্পত্তি দ্বিতীয়বার বিক্রি হচ্ছে, অনলাইন হইলে ওই ব্যক্তি কবে সর্বশেষ এতে আসছে, উনি যেমন হচ্ছে ধরেন বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভার আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, ওইটাকে বলা হয় সিআই, সে ক্ষেত্রে এই সম্পত্তি অমুক অমুক দাগ বিক্রি করেছে, তাহলে একই সম্পত্তি দ্বিতীয়বার বিক্রি করার ক্ষেত্রে তাকে কিন্তু আটকায় ফেলানো যায়। কিন্তু গভর্নমেন্ট তো এটা করবে না রে ভাই, কারণ চোরের সাথেই তো গভর্নমেন্ট জড়িত, যেই আসে সেই আত্মপ্রকাল হয়ে যায়, তাই না? ওসব কথা আলোচনা করে লাভ নেই। এখন যে কথা বলছেন যে এখন গোপনীয়, যদি এখন পুলিশের চাকরি করে আবার চাকরি থেকে বাদ আসে আবার যদি ওকালতি করে, সেটা তো আর কেউ জানে আছে। কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নটা হলো এটা ক্রিটিক্যাল প্রশ্ন। সেই ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সদাচরণের জন্য প্রবলেমেটিক কিছু প্রশ্ন করে, সেখান থেকে বেছে বেছে কিন্তু আমরা কিছু প্রবলেমেটিক প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। তবে আমি আশাবাদী যে আমরা যে প্রশ্নগুলো অলরেডি আলোচনা করেছি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। আর একটা প্রশ্ন, কমন প্রশ্ন মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলে একটা অভিযোগ দায়ের করবেন, একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবেন। মাঝে মাঝে দেখবেন যে কোনো একটা ঘটনা দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীদের মধ্যে একটা অভিযোগ দায়ের কথা বলে। 2021 সালে এই প্রশ্নটা এসেছিল, 2022 সালেও একটা প্রশ্ন এসেছিল, মানে রিপিটেড প্রশ্ন প্রত্যেক বছরই। 2014 সালে এসেছিল এই ধরনের প্রশ্ন। ঘটনাটা ভিন্ন দেয়, বাট এই অসদাচরণের জন্য বার কাউন্সিলে একটা দরখাস্ত দিতে বলে রেগুলার। সেই ক্ষেত্রে যে কোনো একটা দরখাস্ত আপনি কি করবেন, আপনি সুন্দরভাবে একটা দরখাস্ত ড্রাফট করার চেষ্টা করবেন। আপনি নিজের মতো করে যে কোনো একটা বই থেকে আপনি প্রথমত একটা দরখাস্ত বরাবর, এই দরখাস্তগুলো সবগুলো সবসময় সচিবের কাছে দিতে হয়। সচিব
বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলের ঠিকানাটা লিখলেন বাংলাদেশ বার কাউন্সিল ভবন, রমনা, ঢাকা, এটা। তারপর একটা দিবেন যে এই তফসিল বর্ণিত যে অ্যাডভোকেট আছে তার অসদাচরণের জন্য অভিযোগ সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। এখন কোন অসদাচরণ, যেমন একজন বিজ্ঞাপন দিচ্ছে, এরকম একটা হঠাৎ করে দিয়ে দিচ্ছে যে একজন জনসম্মুখে বিজ্ঞাপন দিচ্ছে, এরকম একটা প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে। আপনাকে বলে দিতে পারে যে যেমন আমাদের আমিনুল ভাই বলে যে একজন ব্যক্তি, ঠিক আছে, সে সরকারি চাকরি করতেছে, সুতরাং এটা তো আইনজীবী পরিপূর্ণ, তাহলে সে তার বিরুদ্ধে একটা অভিযোগ দিতে পারে। আবার বললে একজন আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে মক্কেলের জামিন করিয়ে দিবে বলে আশ্বাস দিছে এবং 40,000 টাকা সে ঘুষ দিয়েছে, সেটা কোন প্রফেশনাল কন্ডাক্টে এথিক্সে সেটা ভায়োলেশন করছে, তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ বার কাউন্সিল কমন প্রশ্ন দেন, কমন একটা দরখাস্ত লিখবেন, হলফনামা লিখবেন, আর পেশাগত সদাচরণের জন্য যেই আর্টিকেলটা, যেই অনুচ্ছেদটা ভায়োলেশন করছে সেই ভায়োলেশনের কথাটা লিখবেন। আর সব সময় এক কথা আসবে যে 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করেন আর 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেন। এটা হলো আপনার ক্লিয়ার প্রশ্ন। 33 অনুযায়ী আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনালে গঠন করুন, আর তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনি একটা বিনীত নিবেদন করবেন। এই হলো আপনার একটা দরখাস্ত। পড়া হলো কয়টা প্রশ্নের কথা বলেছি, যে 4টা প্রশ্ন। বাংলাদেশ বার কাউন্সিল, আমি আবার বলছি, বাংলাদেশ অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত বিভিন্ন রকম আর্টিকেলের কথা বলেছি। বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন কি, বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী কি, বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন, বাংলাদেশ বার কাউন্সিলের যে চেয়ারম্যান হন অ্যাটর্নি জেনারেল তার ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন, বাংলাদেশ বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের গঠন কার্যাবলী, কি কি ক্ষমতা পেশ করতে পারে এবং তার কি কি ধরনের প্রতিকার আছে সেগুলো আলোচনা করুন। তারপর আপনার প্রশ্ন আসতে পারে, সেটা হলো বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি কিভাবে গঠিত হয়, এনরোলমেন্ট কমিটির গঠন সম্পর্কে আলোচনা করুন। আর বাংলাদেশ বার কাউন্সিলের একজন বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে আপনি একটা কি করবেন, দরখাস্ত দিবেন, সেই দরখাস্তটা আপনার লিখবেন, অধিকাংশ কথাই লিখবেন, শুধু এক জায়গায় খালি স্থগিত হয়ে যাবেন, সেটা হলো আপনি আপনার কোনটার বিরুদ্ধে প্রবলেম, কোনটার কথা বলছে, সেই প্রবলেমটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রশ্ন যেভাবেই করুন না কেন, দেখেন 2021 সালেও একটা প্রশ্ন এসেছিল, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীদের মধ্যে সুমোটো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে পদ্ধতিগুলো আলোচনা করুন। ওই যে বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত করবেন 32 নম্বর, আপনার ওই সেই খাস কাটা মানে 23ও আসছে 22ও আসছে, কিন্তু কথাটা একটু ভিন্ন, আবার 24ও আবার আপনাদেরও আসবে, কিন্তু ভিন্ন করে দিবে। এই ভয়টা আপনাকে ধরায় দিবে যে আপনি কি কি করলে অসাধারণ। আরেকটা প্রশ্ন করেছি 27 পদ, যেটা হচ্ছে অ্যাডভোকেট হতে হলে আপনাকে কি কি যোগ্যতা লাগবে, তাই না? জি স্যার। যেই প্রশ্নগুলো বললাম, যেই প্রশ্নগুলো দেখলাম, প্রত্যেকটি পড়ে মুখস্থ করে ফেলবেন, একটু বোঝার চেষ্টা করবেন আসলে কি, এবং আপনি লিখবেন। এটা হলো আপনার কাজ। আমরা এভিডেন্স এক পড়া দিয়েছিলাম, আমি যাওয়ার আগে সর্বশেষ বলেছিলাম যে ভাই আপনি একটু এভিডেন্স একটা পড়ে আসেন। এভিডেন্স এক দিয়েছিলাম নাকি কোনটা দিয়েছিলাম? স্যার এসআর একজন আমি করেন, এসআর একটা কথা বলেছিলাম, তাই তো নাকি?